আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশ ভালোই আছি আলহামদুলিল্লাহ। আমি সুমাইয়া জান্নাত আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন। আই হোপ আপনাদের কাছেও ভালোই লাগবে। ঘুম থেকে উঠেছি বেশ অনেকটা সময় আগে। সোহার বাবা অফিস থেকে ফিরলো মাত্র। ফিরলো বলতে তার নাইট ডিউটি ছিল, তো ডিউটি শেষ করে বাসায় ফিরেছে। তো ভাবলাম তাকে একটু হালকা পাতলা নাস্তা দিয়ে দেই। এই যে এদিকে হচ্ছে আমি চা বানিয়ে নিয়েছি আর সাথে ব্রেড নিয়েছি। আসলে এত সকালে তো খালি পেটে শুধু চা খাওয়াটা উচিত হবে না। তো আমরা হচ্ছে সকাল সকাল হালকা পাতলা একটু নাস্তা সেরে নিব। বাহিরে কিন্তু বেশ আলো ফুটে গিয়েছে। বাসার বাদবাকি সবাই ঘুমাচ্ছে আর সোহার বাবাও কিছু সময় রেস্ট করার জন্য শুয়েছে। আমি কিন্তু এই সময়টাতে মোটামুটি ফ্রি আছি, তো ভাবলাম আমার যেসব কাজ জমা ছিল সেগুলো করে ফেলি। এই যে বেশ কয়েকদিন ধরে তাদের কোনো সময় দেওয়া হচ্ছিল না, তো ভাবলাম হাতে যেহেতু সময় আছে তো তাদের পেছনে সময়টা খরচ করি। এই টবগুলো বেশ কয়েকদিন ধরেই এনেছিলাম, বাট সময় হচ্ছিল না। গাছগুলোকে রিপোর্ট করতে হবে, বেশ অনেক দিন টবগুলো চেঞ্জ করা হয়নি। আর এই যে দেখেন এই টব দুইটা অনেক কিউট না? আসলে ছোট ছোট জিনিসগুলোই বেশি কিউট লাগে দেখতে। আর এই যে বড় টবটা কিন্তু আমার গোলাপ গাছটার জন্য এনেছি, সেটাও আজ রিপোর্ট করব। তো এই যে প্রথমে হচ্ছে কাদামাটিগুলো বের করার আগে আমি একটা পেপার বিছিয়ে নিয়েছি। এখানে এখানে একটা রেক্সিন জাতীয় কিছু দিয়ে নিলে বেটার হতো। আগে আমার বেলকনিতে সবসময় একটা সাইডে একটা বড় পলিথিন রেখে দিতাম এইসব কাজ করার জন্য, বাট এখন সেটা খুঁজেই পাচ্ছি না। আসলে কাজের সময় জিনিস পাওয়া যায় না, এই হলো ব্যাপার। তো যাই হোক, এদিকে আমি প্যাকেটের মাঝে যে মাটিগুলো ছিল সেগুলো বের করে নিচ্ছি। এগুলোর মাঝেও কিন্তু গাছ ছিল, ওই যে শীতের সময় যে গাঁদা গাছগুলো কিনেছিলাম সেগুলো কিন্তু এগুলোর মাঝেই ছিল। গাঁদা গাছ যেহেতু সিজনাল, তো আমি কিন্তু সেগুলো আর রিপোর্ট করিনি, ওগুলোর মাঝেই ছিল যতদিন ছিল। পরবর্তীতে যখন মারা গিয়েছে মাটিগুলো নিয়ে ছাদে রেখে এসেছিলাম একটা কর্নারে। এখন যেহেতু প্রয়োজন তো সেগুলো আবার নিয়ে এসেছি। আর এই মাটিগুলোতে যেহেতু অলরেডি সার মেশানোই আছে, নার্সারি থেকে গাছগুলো আনা হয়েছিল, তো এজন্য কিন্তু আমি এক্সট্রাভাবে আর কোনো সার ইউজ করছি না মাটিগুলোর সাথে। ওভাবে নর্মালভাবেই আমি গাছগুলো রিপোর্ট করে নিচ্ছি। প্রথমে হচ্ছে আমার যে অ্যারোহেড প্ল্যান্টটা আছে সেটাকে রিপোর্ট করে নিচ্ছি। আসলে যে বাতিটার মাঝে ছিল সেটা কিন্তু ওর জন্য একটু ছোট হয়ে গিয়েছিল, তো এখন একটা টব নিয়ে এসেছি, সেটার মাঝে রেখে দিচ্ছি। পরবর্তীতে যদি মনে হয় আরও একটু বড় টব প্রয়োজন তখন কিন্তু চেঞ্জ করে নিতে পারবো। আর এখন হচ্ছে আমার গোলাপ রানীটার পালা। আসলে সে কিন্তু আমার কাছে আছে বেশ অনেক দিন ধরে, আপনারা হয়তো জেনে থাকবেন। ওই যে ভ্যালেন্টাইন্স ডেতে সোহার বাবা যে আমাকে এনে দিয়েছিল সেই গোলাপ গাছটাই কিন্তু এটা। আসলে এতদিন পর্যন্ত তাকে আমি জায়গা দিতে পারিনি। তার যেহেতু একটু বড় টব প্রয়োজন, তো টব আনবো আনি এরকম বলতে বলতে আর আনাই হচ্ছিল না। তো আজ কিন্তু ফাইনালি আমি একটা টব নিয়েই এসেছি। সোহার বাবাকে বারবার করে বলছিলাম গাছ এনে দিয়েছেন, টব কে আনবে? তো সে কিন্তু কানেই নিচ্ছিল না কথা। পরবর্তীতে আমি গিয়েই কিন্তু টবগুলো নিয়ে এসেছি। তো এখন দেখা যাক সে টপের মাঝে কতটা ভালো গ্রো করে। আসলে ওই বস্তাটার মাঝে থেকে কিন্তু খুব বেশি গ্রো করতে পারছিল না। প্রথম দিকে যতটা ভালো ফুল ধরতো এখন কিন্তু সেরকম নেই। তো মনে হলো সে কিছুটা অসুস্থ, টবে দিলে হয়তো আবার সুস্থ হবে। তো দেখা যাক কীরকম হয়। আর এদিকে হচ্ছে আমার ক্যাকটাসগুলা। আমার কাছে ক্যাকটাসের খুব বেশি ভেরিয়েশন নেই, ওই যে যাই আছে তুই একটা স্টার ক্যাকটাস। এখানে হচ্ছে আমার লক্ষ্মীটা, আসলে তার মাধ্যমেই আমি এতগুলা বেবি পেয়েছি। প্রথমে আমার কাছে একটাই ছিল, তারপর কিন্তু ওই একটার মাঝে থেকে আমি এতগুলো বেবি পেয়েছি। তো আজ হচ্ছে বেবিগুলোকে আলাদাভাবে আলাদা টপে বসিয়ে দিলাম। তো দেখা যাক তারা কয়জন বাঁচে কয়জন মরে। তো এই তো গাছগুলো মোটামুটি রিপোর্ট করে নিয়েছি। আর ক্যাকটাসের যে বেবিগুলো ওগুলো আমি উপরের সাইডটাতে রাখবো, আর উপরের যে গাছগুলো আছে সেগুলো আপাতত আমি নিচে নামিয়ে রাখবো।
কারণ তাদের যেহেতু মাত্রই রিপোর্ট করলাম, তো মাটিগুলো কিন্তু একদমই আলগা, নিচে থাকলে দেখা যাবে বৃষ্টির পানিতে সমস্যা হতে পারে। তো আমি হচ্ছে তাদেরকে নিচে নামিয়ে রাখলাম আর ক্যাকটাসগুলোকে উপরে উঠিয়ে রাখলাম। তো যাই হোক, এই হচ্ছে আজকের আমার বেলকনির ওভারঅল লুক। আসলে দেখা যায় মাঝে মাঝে লুক চেঞ্জ করে নিই, এই পাশের গাছ ওই পাশে, ওই পাশের গাছ আর এক পাশে। তো এক এক সময় এক এক রকম থাকে। একদমই পিচ্ছি একটা বেলকনি, তারপরে চেষ্টা করি যতটা সম্ভব গাছ দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে। তাদের তো তাদের যথাস্থান দিয়ে দিয়েছি, এবার হচ্ছে পানি দিয়ে দেওয়ার পালা। তো আমি হচ্ছে সবগুলা গাছে একটু করে পানি দিয়ে দিব। আর এই যে আমার চুরি করে আনা পর্তুলিকাগুলা মাশাআল্লাহ ভালোই গ্রো হয়েছে। আমার গাছগুলা দেখবেন বেশিরভাগ ছোট ছোট টবেই দেওয়া। আসলে আমি যেহেতু ছোট বেলকনিতেই গাছগুলো লাগিয়েছি, এখানে চাইলেও খুব বেশি বড় পরিসরে বাগান করা সম্ভব না। গাছেদের সাথে আজ অনেকটা সময় কাটিয়েছি। আসলে এই সময়টা তাদের প্রয়োজন ছিল, বাট আমি কোনোভাবেই ম্যানেজ করতে পারছিলাম না। তো আজ কিন্তু সকাল সকালই তাদের সাথে অনেকটা সময় দিতে পারলাম আর তাদের সেবা যত্নও করে নিলাম। তো এবারে হচ্ছে আমি কিচেনে চলে এসেছি আর এই সাইডটাতে মিষ্টি কুমড়া ভাজি বসিয়েছিলাম। ভাজির চেহারা দেখেই হয়তো বুঝতে পারছেন গ্যাসের কি নাজেহাল অবস্থা। আসলে ওই যে লাইনের গ্যাস যেহেতু ইউজ করি, দেখা যায় বেশিরভাগ সময় থাকে না, তারপরও যেটুকু নিভু নিভু থাকে হয়ে যায় আর কি। তো আমি হচ্ছে দুপুরের রান্নাটাও করে নিব। যখন বেলকনিতে গিয়েছিলাম তার আগে চুলায় ডাল বসিয়ে রেখে মাছটা ভিজিয়ে রেখে দেন কিন্তু আমি বেলকনিতে গিয়েছি। আর এখন এসে আমি ডালটা বাগার দিয়ে নিচ্ছি আর ওই সাইডটাতে মাছগুলোও ভাজতে দিয়ে দিয়েছি। আসলে রান্না যেহেতু করতেই হবে, তো সকাল সকাল করে ফেললে কিন্তু একটু ইজি হয়। দেখা যায় যেই দিনগুলোতে বাসার কাজকর্মগুলো তাড়াতাড়ি সারতে পারি, সেই দিনগুলোতে কিন্তু আমি রান্নার কাজটাও একটু তাড়াতাড়ি করে ফেলি। দেখা যায় রান্না যদি কমপ্লিট থাকে তাহলে কিন্তু নিজের মতো অনেকটা সময় পাওয়া যায়। তো আমি হচ্ছে এদিকে ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি, তো সেটা দিয়ে হচ্ছে এখন ডালটাকে বাগার দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমডাল রান্না করেছি। এই ডালটা মোটামুটি আমার বাসায় সবাই পছন্দ করে, শুধু সোহার বাবা ছাড়া। তার জন্য আবার আলাদাভাবে টমেটোর ডাল রান্না করতে হয়, সে ওইটাই বেশি পছন্দ করে। তো এখানে হচ্ছে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর গ্যাস যেহেতু একটু একটু আছে, তো ভাবলাম নিভু আছে আমি ঢ্যাঁড়স ভাজিটাও বসিয়ে দিই। তো এই যে এখানে আমি ঢ্যাঁড়স ভাজিটা বসিয়ে দিয়েছি আর পাশের চুলায় কিন্তু আমি মাছটা ভুনা করার জন্য তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিব। আর সেই সাথে আমার সেই কমন রিকোয়েস্টটাও আপনাদের কাছে করে নিব। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটিকে আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি ঘুরে দেখে আসার। তারপর যদি মনে হয় আমি আপনার সাবস্ক্রিপশন লিস্টে থাকার যোগ্য, তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখলে ভিডিও ছাড়া মাত্রই পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি যদি অলরেডি কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি পেঁয়াজটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি আর এ পর্যায়ে অ্যাড করে দিলাম গুঁড়ো মশলাগুলো আর সেই সাথে দিয়ে দিব কিছু ফ্রোজেন করা টমেটো। প্রতি বছরই কিন্তু আমি এই কাজটা করে থাকি। দেখা যায় যখন সিজন থাকে তখন তো বেশি করে আনা হয়, ফাঁকে ফাঁকে কিন্তু আমি টমেটোগুলো ফ্রিজে ফ্রোজেন করে রাখি। যখন সিজন শেষ হয়ে যায় তখনও কিন্তু বেশ হেল্পফুল হয়। আর এ পর্যায়ে মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে এসেছে, এখন আমি মাছগুলো অ্যাড করে দিব। খুব বেশি ঝোল ঝোল রাখবো না, আজ একদমই শুকনো শুকনোভাবে ভুনাটা করব। তো মাছগুলো অ্যাড করে আমি একটু আলতো হাতে মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি। যেহেতু মাছের পিসগুলো একটু বড় বড় করে করা, তো একটু সাবধানে করছি, না হলে ভেঙে যেতে পারে। আর এ পর্যায়ে কিন্তু আমার মাছ ভুনাটা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়ো।
আজকের রান্নাবান্না কিন্তু এখানেই ডান। আসলে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি ঘরগুলোও গুছিয়ে নিয়েছি। সবকিছু যদি এক ভিডিওতে শেয়ার করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর সেটা কিন্তু আপনাদের কাছে দেখতে ভালো নাও লাগতে পারে। তো সেই কথা বিবেচনা করে কিন্তু সবকিছু এক ভিডিওতে কখনোই শেয়ার করা হয় না। আজ শুধু দুপুরের রান্নাবান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো দুপুরের মেনুতে ছিল ঢেঁড়স ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, রুই মাছ ভুনা আর সেই সাথে আম ডাল। সব মিলিয়ে কিন্তু দুপুরের খাবারটা জম্পেশ হয়েছিল। তো আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগলো আশা করি কমেন্টসে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।